বন্ধুরা, ইতিহাসের পাতায় এমনই কিছু সাম্রাজ্য আছে যাদের গল্প আজও আমাদের মুগ্ধ করে। তেমনি এক সাম্রাজ্য হলো মুঘল সাম্রাজ্য। প্রায় ৩২১ বছর ধরে এই বিশাল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের শাসন করেছে। কিন্তু কিভাবে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল জানাবো আজকের এই পর্বে। নতুন এক ইতিহাসের সূচনা হয় 1526 সালে। একদিকে মুঘল সেনাপতি বাবর আর অন্যদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি। পানিপথের ময়দানে মুখোমুখি দুই বিশাল সেনাবাহিনী। এটি ছিল বিশ্বের প্রথম পানিপথের যুদ্ধ। বাবরের সৈন্য সামর্থ্য ছিল মাত্র 20,000 আর অন্যদিকে সুলতান ইব্রাহিম লোদির সৈন্য সামর্থ্য ছিল 1 লক্ষ। কিন্তু সীমিত সৈন্য নিয়েও বাবর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন তার উন্নত কৌশল এবং প্রযুক্তির কারণে। বাবরের বিজয়ের মূল অসাধারণ 3টি কৌশল ছিল। বাবর তার সেনাকে 3টি ভাগে ভাগ করেন: কেন্দ্র, ডান এবং বাম উইং। যুদ্ধের সময় ডান ও বাম উইংগুলো শত্রুদের ঘিরে ফেলে এবং পিছন দিক থেকে আক্রমণ করে। এতে লোদির বাহিনী মুহূর্তে বিশৃঙ্খল হয়ে পড়ে। ভারতে প্রথমবার বাবরই ব্যবহার করেন কামান। তিনি তার কামানগুলোকে একটি বিশেষ সারিতে সাজিয়ে রাখেন। কামানের বিকট শব্দ এবং প্রচুর আঘাতে লোদির সৈন্যরা ভীত হয়ে পড়ে। বিশেষ করে হাতিগুলো ভয় পেয়ে নিজেদের সেনাদেরই পদদলিত করে। বাবর তার কামানগুলোকে গরুর গাড়ির মতো সাজিয়ে মাঝখানে ফাঁকা জায়গা রেখে একটি সুরক্ষা বলয় তৈরি করেন। শত্রুরা সরাসরি কামানের দিকে এগিয়ে আসতে পারত না, ফলে বাবরের সৈন্যরা নিরাপদ অবস্থান থেকে আক্রমণ চালিয়ে যেতে পেরেছিল। ইব্রাহিম লোদি তার বিশাল বাহিনীর উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন এবং বাবরের কৌশল বুঝতে পারেননি। এর ফলস্বরূপ এই ঐতিহাসিক যুদ্ধে বাবরের জয় হয়। যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ও তার মাথা থেকে ধর আলাদা করে দেয় বাবর। আর এই বিজয়ে ভারতের মাটিতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যা আগামী 327 বছরের সাম্রাজ্যের সূচনা ঘটে। বাবর 1530 সাল পর্যন্ত রাজত্ব করেন। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তিনি 1 দশক ধরে শাসন করেন, কিন্তু শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হন। দীর্ঘ 15 বছর নির্বাসিত থাকার পর তিনি আবার 1555 সালে দিল্লি পুনরুদ্ধার করেন, যদিও তার এই দ্বিতীয় শাসনকাল ছিল মাত্র 1 বছরের। হুমায়ুনের মৃত্যুর পর তার পুত্র জালালউদ্দিন মোহাম্মদ আকবর মাত্র 13 বছর বয়সে 1556 সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে প্রায় 49 বছর রাজত্ব করে মুঘল সাম্রাজ্যকে সমৃদ্ধ করেন এবং এটি বিস্তৃত করেন। আকবর শুধু একজন দক্ষ শাসকই ছিলেন না, তিনি হিন্দি রাজপুতদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। তিনি ছিলেন সুদর্শী রাজনীতিবিদ, যা সাম্রাজ্যের ভিত্তিকে আরো মজবুত করে। মুঘল সম্রাটরা মুসলিম হলেও আকবর ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। এমনকি তিনি শেষের দিকে দিন ইলাহি নামেও একটি নতুন ধর্ম প্রবর্তন করেন। আকবরের পর ক্ষমতায় আসেন তার পুত্র নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। 1605 সালে ক্ষমতায় আসেন, যিনি প্রায় 22 বছর শাসন করেন। তার সময়ে মুঘল শিল্পকলা এক নতুন শিখরে পৌঁছায়। উনি 1627 সাল পর্যন্ত শাসন করেন। জাহাঙ্গীরের পর তার পুত্র শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান 1627 সালে সিংহাসনে বসেন। প্রায় 31 বছর ধরে রাজত্ব করেন। শাহজাহানের সময়কালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। তার হাতে তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম এক আশ্চর্য স্থাপত্য তাজমহল। যমুনার তীরে সাদা মার্বেলে গড়া এই স্থাপত্যটি কেবল একটি সমাধি নয়, এটি চিরন্তর প্রেমের এক মহাকাব্য। চাঁদের আলোয় এক শ্বেতশুদ্ধ সৌন্দর্য আরো মোহনীয় হয়ে ওঠে, যা আজও বিশ্বজুড়ে পর্যটকদের মুগ্ধ করে। সম্রাট শাহজাহান শুধু তাজমহলই নয়, আরো অনেক অসাধারণ স্থাপত্য তৈরি করে গিয়েছেন, যার জন্য তার শাসনকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। তার নির্মিত কিছু উল্লেখযোগ্য স্থাপত্য হলো দিল্লির লাল কেল্লা। 1638 সালে যখন তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন, তখন এই বিশাল দুর্গটি নির্মাণ করা হয়। এটি মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। দিল্লির জামা মসজিদ, এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম, যা 1650 সাল থেকে 1656 সালের মধ্যে নির্মিত হয়। এগুলো ছাড়াও তিনি আগ্রা ফোর্টের কিছু অংশ, লাহোরের শীষ মহল এবং শামেলিয়ার গার্ডেনের মতো আরো অনেক স্থাপত্য তৈরি করেছেন। কিন্তু এত বিশাল এবং শক্তিশালী সাম্রাজ্যের কেন পতন হলো? শাহজাহানের মৃত্যুর পর মহিনুদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের আলমগীর 1658 সালে ক্ষমতা দখল করেন এবং 1707 সাল পর্যন্ত 50 বছর ধরে রাজত্ব করেন। তিনি ছিলেন সর্বশেষ শক্তিশালী মুঘল সম্রাট আওরঙ্গজেব। তার শাসনামলে মুঘল সাম্রাজ্য তার সর্বোচ্চ ভৌগোলিক সীমানায় পৌঁছেছিল। 3.2 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এলাকা মুঘল সাম্রাজ্যের অধীনে আসে। তখন সাম্রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় 15 কোটির বেশি, যা ছিল পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/4। আওরঙ্গজেব শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ করেন। তিনি অনেক মন্দির ধ্বংসের আদেশ দেন এবং অমুসলিমদের উপর জিজিয়া কর পুনরায় চালু করেন। এর ফলে বহু হিন্দু রাজপুত, মারাঠা ও শিখরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে, যা সাম্রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করে। এত বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে
আওরঙ্গজেব দাক্ষিণাত্য সাম্রাজ্যের বিস্তার ঘটাতে দীর্ঘ যুদ্ধ চালিয়েছিলেন। এই যুদ্ধ মুঘলদের কোষাগার শূন্য করে দেয় এবং সেনাবাহিনীর উপর বিশাল চাপ তৈরি করে। এত বড় সাম্রাজ্য পরিচালনা কঠিন হয়ে পড়ে, যার ফলে স্থানীয় প্রশাসকদের ক্ষমতা বৃদ্ধি পায়। রাজপুত ও মারাঠা বিদ্রোহের আওরঙ্গজেবের নীতি রাজপুতদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, যারা দীর্ঘদিন ধরে মুঘলদের বিশ্বস্ত সহযোগী ছিল। একই সময়ে শিবাজির নেতৃত্বে মারাঠার এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। এই বিদ্রোহ দমনের মুঘলদের প্রচুর সম্পদ ও সামরিক শক্তি ব্যয় হয়। যদিও আওরঙ্গজেব একজন দক্ষ শাসক ও যোদ্ধা ছিলেন, তবে তার কঠোর ধর্মীয় নীতি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ মুঘল সাম্রাজ্যের ভেতর থেকে শক্তি ক্ষয় করে দেয়। আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল উত্তরসূরিরা এই ক্ষয়প্রাপ্ত সাম্রাজ্যকে ধরে রাখতে পারেনি, যার ফলে এর দ্রুত পতন ঘটে। 1707 সাল থেকে দুর্বল শাসকদের একটি দীর্ঘ ধারা শুরু হয়। এই সময়কালে মুঘল সাম্রাজ্যের শেষ উল্লেখযোগ্য সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা, যিনি 1719 সাল থেকে 1748 সাল পর্যন্ত শাসন করেন। দুর্বল উত্তরাধিকারী আওরঙ্গজেবের পর কোনো শক্তিশালী শাসক সিংহাসনে আসেননি। অর্থনৈতিক সংকটের কারণে, লাগাতার যুদ্ধ এবং বিলাসবহুল জীবনযাপনের কারণে রাজকোট শূন্য হয়ে পড়ে। মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন দুর্বল হওয়ার সুযোগে বিভিন্ন অঞ্চল মারাঠা, শিখ, রাজপুত এবং জাটদের মতো আঞ্চলিক শক্তিগুলো স্বাধীন হয়ে ওঠে। তারা মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে, যা সাম্রাজ্যের পতনের দিকে ঠেলে দেয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে বিদেশিরা ভারত আক্রমণ করে। বিশেষ করে 1739 সালে নাদির শাহের আক্রমণ মুঘল সাম্রাজ্যের শক্তি ও মর্যাদা একেবারে নষ্ট হয়ে যায়। সবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সুযোগের সৎ ব্যবহার করে 1757 সালে পলাশী যুদ্ধ এবং 1764 সালে বক্সারের যুদ্ধে জিতে তারা ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়, যা মুঘল সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঢুকে দেয়। সংক্ষেপে বলতে গেলে, দুর্বল শাসক, অর্থনৈতিক সমস্যা, আঞ্চলিক শক্তির বিদ্রোহ এবং বিদেশি আক্রমণের ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। আর এই দুর্বলতার সুযোগে ব্রিটিশরা ভারতের নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। অবশেষে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ রাজ কর্তৃক আনুষ্ঠানিকভাবে এই সাম্রাজ্যের পতন ঘটে। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাহিত করা হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে প্রায় 321 বছরের গৌরবময় অধ্যায়ের পতন ঘটে। আশা করছি এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরো চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।